বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ বেশ কয়েকজন। খতিয়ে দেখা হবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করতে ঘুষ নেওয়ার অভিযোগ। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। গুরুত্বপূর্ণ দুই বিষয়ে সিদ্ধান্ত নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক। ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা, এনসিটি নিয়েও আলোচনা। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। এখনই পদক্ষেপ না নিলে মার্চে নিয়ন্ত্রণের বাইরে যাবে পরিস্থিতি। নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, বলছে কর্তৃপক্ষ। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন। দায়িত্ব নিলেন 6 সিটির প্রশাসক। ধাপে ধাপে হবে সব কর্পোরেশনে ভোট, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। প্রথমে নির্বাচনী ঐক্য বলা হলেও দীর্ঘ হচ্ছে জামায়াত এনসিপি সম্পর্ক। সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার কথা বলছে 11 দলীয় জোট। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখব। জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। চট্টগ্রামের হালি শহরে দগ্ধদের মধ্যে মা, ছেলে সহ 3 জনের মৃত্যু। মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে জালিস্কোতে সহিংসতা। ন্যাশনাল গার্ডের 27 সদস্য সহ 2 দিনে প্রাণহানি, 70-এর বেশি, 10,000 সেনা মোতায়েন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এই কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ট্রাইব্যুনালের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই বাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে সেই অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে জুলাই আন্দোলনের মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। দুপুরে অনুষ্ঠিত সভায় যোগ দেন অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবের সমন্বয়ে গঠিত 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। সভা ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধনের বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌমন্ত্রী শেখ রবিউল আলম, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্টরা। এছাড়া মশা নিধন, বনায়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে 6 নবনিযুক্ত সিটি প্রশাসকদের 6 মাসের কর্মসূচি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকার 2 সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেটের নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় ক্লিন ও গ্রিন সিটি করতে প্রধানমন্ত্রী বেশ কিছু পরামর্শ দেন নবনিযুক্ত সিটি প্রশাসকদের। সচিবালয়ে রয়েছেন আমার সহকর্মী আরেফিন শাকিল। আরও জানবো এই বিষয়ে, যাচ্ছি তার কাছে। আরেফিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে আজকে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দুটি বৈঠক হয়েছে আনুষ্ঠানিকভাবে। একটি নিউমোরিং ট্রাইব্যুনাল বিষয়, সেটি একেবারেই প্রাইভেট বলে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন। সেই বিষয়ে কোনো মন্তব্য বা কোনো বক্তব্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। এর বাহিরে ফ্যামিলি কার্ডের ইস্যু নিয়ে একটি বৈঠক হয়েছে দুপুর 12টা নাগাদ, এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী 10 মার্চ থেকে সরকারের, বিএনপি সরকারের যে অগ্রাধিকার ফ্যামিলি কার্ড বিতরণের, সেটি শুরু হবে 10 মার্চ থেকে। দেশের 14টি উপজেলা একসঙ্গে পাইলট প্রকল্প, এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক একটি ওয়ার্ডে, নির্ধারিত একটি ওয়ার্ডে যতজন উপযুক্ত ব্যক্তি পাওয়া যাবে, বিশেষ করে হতদরিদ্র, তাদের সবাইকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। এবং ফ্যামিলি কার্ডে 2,500 টাকা দেওয়া হবে। সেই 2,500 টাকার মূলত তাদেরকে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজার করার জন্য দেওয়া হচ্ছে। এবং সেটি পর্যায়ক্রমে 4 মাস এই পাইলট প্রকল্প চলবে, এবং 4 মাস পর সেটি অন্যান্য যে উপজেলা, সেই উপজেলায় নির্ধারিত ওয়ার্ড এবং সেখানে কেমন মানুষ থাকেন, হতদরিদ্র থাকেন কত, তার উপর ভিত্তি করে সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ করে শুরু হবে। তবে পাইলট প্রকল্প চলবে 4 মাস। এবং কিছুক্ষণ আগে ডাক্তার এজেড জাহিদ হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ফ্যামিলি কার্ডের এবারের, অর্থাৎ 4 মাসের যে বরাদ্দ, সেই বরাদ্দ মূলত অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে আসবে। এরপর যখন বাজেট হবে, সেই বাজেটেই আলাদা করে প্রতি বছরের জন্য আলাদা করে ফ্যামিলি কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হওয়ার কথা জানিয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্ত। এবং সেই সঙ্গে এই যে 2,500 টাকা করে দেওয়া হবে, সেই ক্ষেত্রে ব্যক্তি বাছাইয়ের কোনো বিষয় থাকছে না। এখানে এক একটি ওয়ার্ডে যতজন মানুষ পাওয়া যাবে সবাইকে এই কার্ড দেওয়া হবে। সেখানে কোনো ব্যক্তি পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয়ে প্রাধান্য পাবে না বলে সরকারের মন্ত্রী জানিয়েছেন। এবং বলছেন যে সরকারের উপজেলার পর্যায়ে একজন ফার্স্ট ক্লাস অফিসার, অর্থাৎ ইউনো নেতৃত্বেই মূলত একটি কমিটি করা হবে, এবং প্রত্যেক ওয়ার্ডেও সরকারি কর্মকর্তারা থাকেন, সেখানে তাদেরকে সম্পৃক্ত করা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, তাদেরকে সেখানে সম্পৃক্ত রাখা হবে। যারা উপযুক্ত তাদেরকে দেওয়া হবে, এর বাইরে আসলে কাউকে দেওয়া হবে। সব মিলিয়ে সরকার এই দুটি আজকে আনুষ্ঠানিক বৈঠক ছিল। এর বাহিরে যারা 6টি জেলা সিটি কর্পোরেশনের যারা প্রশাসক নির্বাচিত নবনিযুক্ত হয়েছেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে আগামী 6 মাসের জন্য পরিকল্পনা প্রণয়ন করার জন্য নির্দেশনা দিয়েছেন, যেখানে গ্রিন সিটি এবং ক্লিন সিটির যে সরকারের যে বক্তব্য, সেই বক্তব্য বা সেই ইচ্ছাটা সেখানে প্রাধান্য পাবে। অর্থাৎ ক্লিন সিটি এবং গ্রিন সিটি করার জন্য তাদেরকে 6 মাসের একটি প্রকল্প দেওয়া হবে, সেই কথা জানিয়েছেন যারা নবনিযুক্ত প্রশাসক। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দিনের সময়সূচি বা দিনের অন্যান্য কর্মকাণ্ড। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে। মশার বারবারন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত 1 মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী 1 মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দায়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতন পরিষ্কার হয় না,
এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশবিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় ৯০% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%, আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ, সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে দুটি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়। মশক নিধনের কাজ করবে যারা, সেই সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রতি বছরই থাকে প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, মশা নিধন নিয়ে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে মশক নিধন ওষুধের নমুনা। আগামী 10-15 দিনের মধ্যে মশার প্রভাব কমে আসবে বলেও আশাবাদী সিটি কর্পোরেশন। আজকে কিন্তু না জানিয়ে কিন্তু ফিল্ডে গিয়েছি। ফিল্ডে যে যারা মশা স্প্রে করছে তাদের কাছ থেকে আমি স্যাম্পল কালেক্ট করেছি। এটা আমি ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠানোর পরে টেস্ট রিপোর্ট আর প্লাস হলো আমাদের যখন আমরা ওষুধটা ক্রয় করি ওই রিপোর্ট, দুটাকে মিলিয়ে দেখবো যে আসলে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। যে কোনো মূল্যে মশার বিস্তার রোধ করতে কর্তৃপক্ষের আরও জোরালো ও কার্যকরী ভূমিকা চায় সাধারণ মানুষ। প্রতিবছর মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম থাকে প্রশ্নবিদ্ধ। এমনকি যেই ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলোর মান নিয়েও থাকে প্রশ্ন। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। অবশ্য টেকসই সমাধানের জন্য জনসাধারণের সচেতনতা এবং সবার অংশগ্রহণও অত্যন্ত প্রয়োজন বলেও জানাচ্ছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এই জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক মতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। তফসিল ঘোষণা হবে আজই, এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টার দিকে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর 3
আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। শুধু নির্বাচনী ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি পৌরসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রীসহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি, আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখব। শূন্য থাকা সিটি, পৌর, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে কি জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যের ভিত্তিতে অংশ নেবে, এমন প্রশ্নে নেতারা বলেন এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। তো প্রথম ফেজে হবে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি, এবং পর্যায়ক্রমে অন্যগুলোতেও আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি কমিটিও আমরা তৈরি করেছি। খুব শীঘ্রই সেই কমিটি তার কার্যগুলো শুরু করবে। আমরা আমাদের মতো করে আমাদের কার্যক্রমটা শুরু করেছি। যে কোনো সময় জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। 11 দলীয় জোটের শীর্ষ 2 নেতা বলছেন, বিএনপি সরকারের ভালো কাজকে স্বাগত জানাবে তারা, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে কোনো ছাড় দেবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক 1202টি মামলা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এর আগে 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। নতুন করে আরও কিছু রাজনৈতিক মামলা যুক্ত হলো এই প্রত্যাহার তালিকায়। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাহার আদেশের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে সরকার। 5 আগস্টের পর হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সুবিধাবাদীরা এসব মামলা করেছে। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো সত্যিকার ভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। শাহবাগ থানার সামনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, আন্দোলনকারীরা কি বলছেন? শাওন, আসলে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছেন। বিক্ষোভ করার যে কারণ সেটি আপনি জানেন, যে গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের নামে অনেক নিরীহ শিক্ষার্থীদেরকে হয়রানি করার দাবি করেছেন শিক্ষার্থীরা, এবং সেই দাবিতে তারা এসেছেন শাহবাগ থানার সামনে, এবং এখানে তারা ঘণ্টা খানেক ধরে তারা বিক্ষোভ করছেন। এবং সবশেষ তাদের যে দাবি, এই যে গতকালের
যে অভিযান, মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিসি মাসুদ, সেই ডিসি মাসুদের অপসারণের দাবি তাদের, এবং সেই দাবিতে তারা শাহবাগ থানায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য তারা ভিতরে গিয়েছেন। আমরা একটু জানতে চাই যে সবশেষ কি জানা গেল সে বিষয়ে একটু জানতে চাই। এখানে শিক্ষার্থী যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন, তাদের বক্তব্যটা একটু জানতে চাই। আপনি কি বৈঠকে ছিলেন? আপনারা কি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ভাইয়া? এখানে ভুক্তভোগী যারা আছেন 24 ঘন্টার কোনো আলটিমেটাম দিয়েছেন? এখনো সে ব্যাপারে করা হয় না, এখনো আমাদের ভিতরে আলোচনা চলছে। শিক্ষার্থীরা গেছেন, ওইখানে কথা বলছেন এবং কথা বলে এইখানে পরবর্তী যে কর্মসূচি সেটা দেওয়া হবে। কিন্তু আমরা এটা মানে জোরের সাথে বলতে পারি, এই যে পুলিশের চরিত্র মানে পাল্টায় নাই, পুলিশ যে তাদের যে পোশাক সেটা পরিবর্তন হয়েছে, তাদের যে স্বৈরাচারী ব্যবহার, স্বৈরাচারী চরিত্র সেটার কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে আপনারা দেখবেন যে ওইখানে আমরা এডিসিকে জিজ্ঞেস করছিলাম যে এখানে যে আক্রমণ করছে, আক্রমণের নেতৃত্ব দেওয়ার লোকটার নাম বলেন, সে ডিসি মাসুদের নাম নিতে পারছে না। তো যে ডিসি মাসুদ যে আক্রমণ করছে, অপরাধীর নাম যে নিতে পারছে না, সে কিসের তদন্ত করবে, কিসের ভরসা দিবে? এবং তাদের যে অ্যাটিটিউড, সেটা মনে হচ্ছে যে তারা এখানে মানবাধিকার পরেও নাই। আপনারা দেখবেন যে এখানে আক্রমণের সময় দেখুন তারা অনেকেই যে পুলিশের যে বেস থাকে সেই বেসটা খুলে ফেলছেন। কালকের ঘটনার পর থেকে ওরা। দর্শক, শাহবাগ থানার সামনে থেকে জানাচ্ছিলেন রাব্বি সিদ্দিকী। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে 2 মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। তিস্তা প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে চীন। এই প্রকল্পটি করতে চায় তারা, এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সচিবালয়ে মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি বলেন, প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। চীনের সাথে চলমান প্রকল্প অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় সরকারের ক্ষেত্রে কিভাবে চীনের সহযোগিতা পাওয়া যায় সেটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরীক্ষিত পুরনো বন্ধু হিসেবে নতুন প্রকল্পেও তাদের আগ্রহ রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। আমরা তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বললেন, দীর্ঘদিন এই মন্ত্রণালয়কে ঘিরে যে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে তা ঘোচাতে কাজ করবেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চাই। দক্ষ ব্যক্তিদের সহায়তায় এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আর ভূমি প্রতিমন্ত্রী বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবেন বলেও জানান মন্ত্রী। এই মন্ত্রণালয়ের অতীতে যে বিষয়ে জনগণের যে ধারণা, এটির পরিবর্তন করতে হবে। আমাদেরকে এই সুনামের সঙ্গে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান, সবকিছু মর্যাদা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য আমাদের আরও সময় লাগবে। দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে জিরো টলারেন্স। তো আমরা আশা করছি সকলে মিলে টিমওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করব, যেন এই মন্ত্রণালয় বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে।
কুমিল্লার দাউদকান্দিতে একটি বাসায় লাইন থেকে লিক হয়ে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোর রাতে দাউদকান্দির বলদাখালের মাইজপাড়া এলাকায় একটি 3তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের 4 জনকেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কোনো কারণে লাইন থেকে লিক হয়ে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গৌরীপুর শাখার ব্যবস্থাপক জানান, ওই ভবনের গ্যাস সংযোগটি অবৈধ ছিল। আগুন লাগছে আপনার কত 4টা 4:30টার দিকে। অবৈধ বৈধ বৈধ লাইন আছে নাকি? হ্যাঁ, বৈধ লাইন নিতে হবে। এদিকে চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন মা নূরজাহান ও তার ছেলে শাওন এবং নূরজাহানের দেবর শামীম আহমেদ সুমন। বাকি 6 জন রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গতকাল বিকাল 5টা নাগাদ ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। এদিকে সকাল 7টায় নূরজাহানের ছেলে 17 বছর বয়সী শাওন রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, শাওনকে কুমিল্লায় তার দাদা বাড়িতে দাফন করা হবে। এদিকে সকাল 11:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম আহমেদ সুমন। গতকাল হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। দগ্ধ হন নারী, শিশু সহ 9 জন। এদের মধ্যে 8 জন একই পরিবারের সদস্য। একটার দিকে জানা হয়েছে, আমরা 2:15 আমার বোনকে দাফন দিছি পিরনসার মাজার বলে চুম্বনীতে পিরনসার মাজার আমরা আমার বোনকে দাফন করেছি। এখন আমার বাগিনার অবস্থা মারা গেছে আমি শুনছি। ধাক্কা মানে সীমা সারা বড় ধাক্কা, এর মধ্যে ধাক্কা আর নাই, বুঝছেন? এখানে দেখাতে পারতেছি না আপনাকে, বুকটা ফাড়িয়ে দেখাতে পারছি না। আমার নাতি হলো সহ্যের বাইরে গেছে ভাই। কুমিল্লা ও চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন 10 জনের মধ্যে একজন শিশু বাদে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। সকালে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামের হালি শহরের দুর্ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে। এরপর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, হালি শহরের ঘটনায় ভর্তি থাকা সব রোগীর অবস্থা আশঙ্কাজনক। কুমিল্লার 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আরও বলেন, প্রতিদিনই 3 থেকে 4 জন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রোগী ভর্তি হয় এখানে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয়ে বসে কাজ করব। একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন এবং স্বামী স্ত্রী যিনি ওনারা 2 জনেরই 50%-এর উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। সুন্দরবনে দস্যু দমনে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সকাল থেকে শুরু হয়েছে বনের বিভিন্ন অংশে চিরুনি অভিযান। সক্রিয় দস্যু চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে এই অভিযান বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই মধ্যে হালনাগাদ তালিকা করা হয়েছে দস্যুদের। সম্প্রতি দুবলা চর সহ সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বনজীবী ও মৎস্যজীবীকে অপহরণ করা হয়। এছাড়াও আত্মসমর্পণ করা দস্যুরা আবারও বনে ফিরে এসেছে। এতে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় চাঁদাবাজি অপহরণের ঘটনা বেড়েই চলেছে। থেকে যখন বোটটা আসবে ওই বোটে আপনারা উঠে যাবেন আপনার টিমের লোক নিয়ে, ঠিক আছে? আরেকজন ওখানে চলে যান।
সকল প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে দেশে প্রবাসী কর্মীদের লাশ পরিবহনের জন্য 2টি ফ্রিজিং গাড়ির উদ্বোধন করে তারা কথা জানান। এখান থেকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের আগের 3টি সহ মোট 5টি ফ্রিজিং গাড়ি মরদেহ দেশে আনার পর বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। বিমান আগে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ পরিবহন করলেও কেন তা বন্ধ করেছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। পাওয়ার পর থেকে আমরা আলোচনা পরামর্শ করার মধ্য দিয়ে আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডিকে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। দেশে ফেরার দীর্ঘ 12 দিন পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন সৌদি ফেরত রিজিয়া বেগম। দুপুরে রাজধানীর আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের পর আনুষ্ঠানিকভাবে তাকে তার ছেলে মেয়ের কাছে হস্তান্তর করা হয়। গত 12 ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন রিজিয়া, তবে সে সময় তার শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারেননি, সঙ্গে ছিল না কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র। পরে সিভিল এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নেওয়া হয়। গণমাধ্যমে প্রচারের পর পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে তার বাড়ি শনাক্ত করে। কিন্তু এরকম কত ঘটনা, এবং এই দায়িত্ব কি সব ব্র্যাকের? এই যে এয়ারপোর্ট এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, মানে এই রাষ্ট্রে কোনো দায় নাই? এই যে রাষ্ট্র মেয়েদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে, তারা কি নিরাপত্তা নিশ্চিত করবে না? বুঝলাম আমি ওখানে টর্চার হয়েছে, ফেরত আসার পর আমাদের মন্ত্রণালয় তদন্ত করবে না কে তার হয়েছে, সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে না? নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় বাবা ছেলে সহ 4 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়নি এখনও, তবে আটক করা হয়েছে 6 জনকে। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে নড়াইল থেকে 5 জন এবং যশোর থেকে 1 জনকে আটক করে পুলিশ এবং র্যাব। হামলায় নিহতদের মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গতকাল সকালে নড়াইল সদরের বড়কোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় মারা যান বাবা ছেলে সহ 4 জন, আহত হন বেশ কয়েকজন। ঘটনা সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তাদেরকে আটক করেছি এবং পোস্টমর্টম রিপোর্ট এখনো আমরা পাই নাই। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এই মনিটরিং চলবে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। একদলীয় বাকশাল শাসন যায় দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেয়া হয়েছিল। বিএনপি সেই ধ্যান ধারণায় বিশ্বাস করে না, একথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার 5টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ডক্টর মঈন খান বলেন, এদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এদেশে যে গণতন্ত্র ফিরেছে তা বিএনপি রক্ষা করবে। আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, সেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশে গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা 5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের সাথে সিএনজির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 3 জন। সকালে উপজেলা ফায়ার সার্ভিস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদারগঞ্জ জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ের সড়কে ট্রাক্টর উঠছিল।
এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মারা যায় সিএনজিতে থাকা শিশু জাহিন। আহত হয় তার মা বিথি সহ আরও 2 নারী যাত্রী সামিরা ও সেলিনা। এর মধ্যে একজন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি, বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করা হয়েছে, তবে সিএনজি চালক পালিয়েছে। নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় খানা খন্দ তৈরি হয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর দুর্ভোগ পোহালেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ চলাচলকারীরা। তবে অচিরেই সড়কটি সংস্কার করার আশ্বাস এলজিইডির। নড়াইল থেকে যশোরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র নওপাড়ায় কলকারখানা ও শিল্পনগরী খুলনায় যাতায়াতের সংক্ষিপ্ত ও সহজ পথ এটি। তবে গোবরা থেকে আগদিয়া পর্যন্ত মাত্র 4 কিলোমিটার অংশের জরাজীর্ণ অবস্থা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি তুলেছে চরমে। গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে দুরবস্থা নিয়ে মাথা ব্যথা নেই কারো। সড়কের বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ ঢালাই, তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও আবার ভেঙে রূপ নিয়েছে খানাখন্দে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা, আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে চলাচলকারীদের বাড়ে ভোগান্তি। আমাদের খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হচ্ছে। রাস্তাটা কাজ কাম করালে আমাদের জন্য আর কি ভালো হইতো, যেহেতু রাস্তাটা শর্টকাট। কয়েক কিলোমিটার রাস্তা ভাঙা, এই জন্য যাত্রী সব জায়গায় নামাই দিয়ে পার করতে হচ্ছে। কারণ একদিন চললে 3 দিন তার শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, গাড়ি উল্টে যাচ্ছে। আমরা চাই যে রাস্তাটা ভালো হোক। আকতি মিনতি করি গভর্নমেন্টের কাছে, যদি এটা সদাই দৃষ্টি দিয়ে এই রাস্তাটারে পরিপূর্ণভাবে ক্লিয়ার চলাচলের জন্য করে সহজ করে দেয়। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা হলেও ভারী গাড়ির চাপে তা টেকে না। ফলে মাঝে মধ্যেই গর্তে আটকে পড়ে ট্রাক বাস সহ ভারী যানবাহন। ঘটে ছোট বড় দুর্ঘটনা। 4 কিলো রাস্তা এত খারাপ, অনেক সময় আমাদের গাড়ি পাল্টি খেয়ে যায়, অনেক সময় আমাদের হ্যাঙ্গার ভাঙি যায়, অনেক সময় টিউব ভাঙি যায়। এই ভ্যানটা নিয়ে চলাচলতি করতে পারে না মানুষ, অনেক জায়গা গর্ত আছে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমরা চাই কর্তৃপক্ষের কাছে যে দ্রুত এই কাজটা যেন চালু করে এবং রাস্তাটা যেন মেরামত করে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। রিপেয়ারের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম এবং দরপত্রটি অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি যে আগামী সপ্তাহে আমরা অনুমোদন পেয়ে গেলেই খুব দ্রুততার সাথে এই মাসেই কাজটি শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি অতি দ্রুত টেকসইভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সেহরির সময় বাদ্য বাজিয়ে ধর্মীয় গান গেয়ে মুসলিমদের ঘুম থেকে ডেকে তোলেন মেসাহারাতিরা। আধুনিক যুগের প্রয়োজনীয়তা ফুরে গেলেও মুসলিম বিশ্বের ঐতিহ্য এখনও টিকিয়ে রেখেছে কোনো কোনো এলাকার মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও প্রাচীন রীতি অনুসরণ করছে আধুনিক মেসাহারাতিরা। রাত গভীর হলেই বাড়ি বাড়ি ছুটে চলে তরুণদের দল। তাদের কণ্ঠে সুর আর ঢোলের আওয়াজ প্রাণের স্পন্দন তৈরি করে গাজাবাসীর মধ্যে। অন্ধকার ফুরে আনন্দের উপলক্ষ হয়ে ওঠে শিশুদের জন্য। চারদিকে ধ্বংসস্তূপ, অন্ধকার পথঘাট, এরই মধ্যে এগিয়ে চলেছে একদল ফিলিস্তিনি তরুণ। বাদ্য বাজিয়ে গান গেয়ে জঞ্জালে ভরা রাস্তা পেরিয়ে ছুটছে মানুষের বাড়ি বাড়ি, সুরে সুরে মহান আল্লাহর বন্দনা আর দরুদ। গাজার খান ইউনিসের মেসাহারাতিদের এই দলের সদস্য 6 জন। সেহরির জন্য গাজাবাসীর ঘুম ভাঙায় তারা। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এলাকাগুলোয়। আনন্দিত হয়ে ওঠে শিশুরা। ধ্বংসস্তূপের মাঝেও তাদের গান যেন বেঁচে থাকার জয়গান। সেহরির সময় বেরিয়ে আসি মূলত শিশুদের আনন্দ দিতে। খুবই ভালো লাগে। সব বাধা কঠিন চ্যালেঞ্জের মধ্যেও চালিয়ে যাচ্ছি। আমরা শিশুদের আনন্দ দিতে চাই, অন্য সব দেশের মতো মানুষের মতো বাঁচতে চাই। 2 বছর যুদ্ধ দেখার পর আমরা আবার আশপাশে আলোকসজ্জায় সাজিয়েছি, রং করেছি, জঞ্জাল পরিষ্কার করেছি। মেসাহারাতিদের উপস্থিতি আমাদের আশা জাগায়, শক্তি দেয়।
গাজার তরুণ মেসাহারাতিদের দলটি গঠিত হয়েছিল 2021 সালে। তখন সদস্য ছিল 8 জন, যুদ্ধে প্রাণ হারিয়েছেন 2 জন। সত্যি বলতে আগের কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। কিভাবে আমরা আনন্দ নিয়ে সেহরির জন্য জাগতাম, মনে হয় যেন তখন আলোতে ছিলাম, এখন অন্ধকারে। যা হয়েছে আমাদের সাথে তা মর্মান্তিক। মুসলিম বিশ্বের এই ঐতিহ্য হাজার বছরের। কালের বিবর্তনে ঘুম ভাঙানির কাজ অ্যালার্ম দিয়ে হলেও জনপ্রিয় রীতি টিকিয়ে রাখতে এখনও বিভিন্ন দেশে প্রচলিত মেসাহারাতিদের ভূমিকা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো নিহতের জেরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে মেক্সিকোয়। 10,000-এর বেশি সেনা মোতায়েন করে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। 2 দিনের সহিংসতায় প্রাণহানি দাঁড়িয়েছে 70 জনের উপর, যাদের মধ্যে রয়েছে ন্যাশনাল গার্ডের 27 সেনা। রোববার দিনব্যাপী নাশকতার পর সোমবার কোনো এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। জ্বালানি সরবরাহ ও বিমান চলাচল শুরু হলেও এখনও বেশ কিছু রাজ্যে বন্ধ স্কুল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বহু গাড়ি, এখনও উঠছে ধোঁয়া। রোববার মেক্সিকোয় দিনব্যাপী চলা ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন এগুলো। একদিনের তাণ্ডব শেষে সোমবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, সব কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। শুরু হয়েছে জ্বালানি সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে মোতায়েন করা হয়েছে 10,000-এরও বেশি সেনা। বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বিলম্ব ও বাতিল করলেও স্বাভাবিকভাবে কাজ করছে বেশিরভাগ বিমানবন্দর। এখনও আতঙ্ক কাটেনি সেখানে অবস্থানরত বিদেশিদের। গতকাল আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, কোনো খাবার ছিল না, কিচ্ছু না, কোনো দোকান খোলা ছিল না। ভয়াবহ একটি দিন ছিল। আমার মেয়ের চোখের সামনে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এক সন্ত্রাসী। আমাদের চারদিকে আগুন জ্বলছিল। আবারও সহিংসতার শঙ্কায় এখনও বন্ধ বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে হালিস্কো, নারাইত, কলিমার মতো ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোয় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। রোববার এক সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো আটক ও নিহতের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক নাশকতা আর তাণ্ডব শুরু করে তার পরিচালিত মাদক চক্র সিজেএনজির সদস্যরা। রাস্তায় স্পাইক ও পেরেক ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। পথে পথে অগ্নিসংযোগ করে ছড়ায় আতঙ্ক। সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় সন্ত্রাসীরা। হালিস্কো, গুয়াদালাহারা, সান ইদ্রিসো সহ অন্তত 20টি রাজ্যে দিনভর চলে অরাজকতা। 2 দিনে প্রাণ হারায় ন্যাশনাল গার্ডের 27 সেনা। নিহত হয় এক বেসামরিক নাগরিক সহ সন্দেহভাজন 46 গ্যাং সদস্য। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় কাল হয়ে দাঁড়ালো মেক্সিকোর সবচেয়ে দুর্ধর্ষ মাদক সম্রাট এল মেনচোর। প্রেমের সূত্র ধরেই তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 24 ঘন্টারও কম সময়ের প্রস্তুতিতে চালানো হয় অভিযান। রীতিমতো ফিল্ম স্টাইলে চলে ঘণ্টাখানেক গোলাগুলি। এক দফা পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় ধরাশায়ী হয় এল মেনচো। পরে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড পারসনের। মাথায় $15 মিলিয়ন পুরস্কার নিয়ে ঘোরা এল মেনচো দীর্ঘদিন ধরে ছিলেন মোস্ট ওয়ান্টেড তালিকার একদম শীর্ষে। বছরের পর বছর তন্ন করে খোঁজার পরও নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে গেছেন বারবার, কিন্তু শেষ রক্ষা হয়নি এ দফায়। শুক্রবার এল মেনচোর অবস্থান নিয়ে গোপন ক্লু পায় মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জানা যায়, প্রেমিকার সঙ্গে দেখা করতে তাপালপা নামক এক শহরের একটি রিসোর্টে যান এল মেনচো। সাক্ষাৎ শেষে সেখানে অবস্থান করছিলেন কুখ্যাত এই ড্রাগ লর্ড। সময় নষ্ট না করে রোববার এল মেনচোর অবস্থানরত কেবিন কমপ্লেক্সটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শুরুতেই এল মেনচোর রিসোর্ট চারদিক থেকে ঘিরে ফেলে গ্রাউন্ড ফোর্স। তা বুঝতে পেরে গুলি চালায় এল মেনচোর দেহরক্ষীরা। ঘণ্টাখানেক রীতিমতো ছবির মতো চলে যুদ্ধ। এ সময় আকাশে অবস্থান নেয় কয়েকটি হেলিকপ্টার। এছাড়াও শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয় সেনাবাহিনীর বেশ কিছু সদস্য। গোলাগুলির এক পর্যায়ে পাশের বনাঞ্চলে পালিয়ে গেলেও পরে নিরাপত্তা কর্মীদের হাতে 2 দেহরক্ষী সহ আটক হন এল মেনচো। গুরুতর আহত মাদক সম্রাটকে হেলিকপ্টার যোগে মেক্সিকো সিটি নেওয়ার পথে মৃত্যু হয় তার। কর্তৃপক্ষ বলছে, এল মেনচোর প্রেমিকার খুব কাছের কারো সাহায্যে অবস্থান সম্পর্কিত তথ্য পেয়েছিল তারা। এছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। তবে অভিযানে কোনো মার্কিন সেনা ছিল না। অনিক রহমান, যমুনা নিউজ।
আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।